Viewers, Assalamu alaikum. Welcome everyone on today's vlog. আমি মোহাম্মদ ইসতিয়াক, সকলকে আবারও স্বাগত জানাই। আজকে 15 ফেব্রুয়ারি গেল অ্যান্ড এই 15 ফেব্রুয়ারি ফলোড বাই 14 ফেব্রুয়ারি, মানে ঠিক ভালোবাসা দিবসের পরের দিনটাই কি ঘটলো আমাদের রাজনৈতিক অঙ্গনে। আমরা দেখতে পেয়েছি আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির প্রধান নাহিদ ইসলামের বাসায় তিনি আজকে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করেছেন, ইলেকশন পরবর্তী সাক্ষাৎ। অ্যান্ড দুজনের সাথেই তিনি মত বিনিময় করেন, তাদের পরিবার যারা ছিলেন তাদের সাথে দেখা করেন। এবং এটাও দেখা যায় যে নাহিদের বাসায় যাওয়ার সময় তিনি আশেপাশে যারা মানুষজন ছিলেন, বিশেষ করে একটি ছোট বাচ্চাকে আদর করেন, হাত মেলান সবার সাথে যতটুকু সম্ভব। মানে তারেক জিয়ার এই জিনিসটা খুবই কমেন্ডেবল যে অ্যাটেনশন উনি প্রতিটা মানুষকেই দিচ্ছেন। এবং আমরা বিশেষ করে কোনো একটা বিয়ে শাদী অনুষ্ঠানে, আমাদের পারিবারিক অনুষ্ঠানে যখন আমাদের নিজেদের অনুষ্ঠান হয়, তখন আমরা দেখা যায় কি যারা আমাদের গেস্ট আসেন তাদেরকে আমরা তদারকি করি বা একটু অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করি, কারণ ওনার লেভেলের বা ওনার মাপের মানুষ এখন যেভাবে মানুষকে অ্যাটেনশন দিচ্ছেন এবং বিরোধী দলকে উনি যেভাবে সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন, এটা আসলে কিসের প্রতিফলন? এখানে বেশ কয়েকটি বিষয় আছে। এটা একটি হয়তো নতুন বাংলাদেশের সূচনা, নতুন বাংলাদেশের রাজনীতির সূচনা, যেটা একটা পজিটিভ দিক। আরেকটা দিক হতে পারে যে তারেক রহমানের যে বিগত 17 বছরের অধিক যে স্ট্রাগল এবং তিনিও যে অত্যাচারের শিকার হয়েছেন তার কাছ থেকে, এবং ইউকের মতো ব্রিটেন একটা দেশে মতো একটা সভ্য দেশে থাকার যে যে উনি একটা এটিকুয়েট শিখেছেন, উনি ওনার মধ্যে এটা ধারণ করেছেন। অবশ্যই আগের তারেক জিয়ার বর্তমান তারেক জিয়ার আচরণ ব্যবহারে অনেক পার্থক্য। আমি বলছি আগের তারেক জিয়ার আচরণ খারাপ ছিল, বাট এখন বয়স অনুপাতে এবং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে উনি অনেক পরিণত। আরেকটা দিক হচ্ছে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং ছাত্র আন্দোলন, যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর সাধারণ জনগণ এটা প্রমাণ করেছেন যে কোনো শক্তি রাষ্ট্রের এবং জাতির ঊর্ধ্বে নয়, এবং যে কোনো অপশক্তি যদি আবার মাথা জাগা দিয়ে ওঠে তাহলে সেটাকে বাংলার মানুষ জানে বাংলার মাটি থেকে কীভাবে হটাতে হয়। আমি এগুলো বলে যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন তাদেরকে কষ্ট দিতে যাচ্ছে না, কারণ আওয়ামী লীগের অনেক অনেক ভালো নেতৃবৃন্দ আছেন যারা হিংসার সাথে জড়িত না, যারা অ্যাকচুয়ালি দেশের জন্য নিবেদিত প্রাণ। অনেক কর্মী আছেন যারা এখন হয়তো বা অবস্থার পরিপ্রেক্ষিতে লুকিয়ে আছেন, যারা কোনো ধরনের 5ই আগস্টের সম্পৃক্ততা রাখেনি। তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি। এখন মেন পয়েন্টে আসি। এই যে রাজনৈতিক পরিবর্তন, এই যে সৌহার্দ্যপূর্ণ যে সাক্ষাৎ বিরোধী দলের সাথে, সবসময় আমরা দেখেছি একটা বাঘে মহিষের লড়াই। আজকে বিগত বহু বছর যাব, হয়তো বা 91-95 আগ পর্যন্ত এই জিনিসটা ছিল, বাট এখন এটাকে আমি পজিটিভ দিকেই দেখতে চাচ্ছি। এখন পজিটিভ দিকে আমি দেখতে চাচ্ছি, তার মানে এখানে একটা কথা কিন্তু রয়ে যাচ্ছে। সে কিন্তুটা কি? আসলে কি আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে নাকি এটা দেখানো পরিবর্তন? এটা আমাদের এখন উল্লেখযোগ্য বিষয়। বিশেষ করে আমার কাছে প্রশ্ন, একজন রাজনৈতিক অ্যানালিস্ট হিসেবে। চট্টগ্রামে আজকে যখন আমি আমার ব্যক্তিগত কাজে কোর্ট বিল্ডিং, পাঁচলাইশ, চকবাজার, আজকে 15 ফেব্রুয়ারির কথা বলছি, আমি মেহেদিবাগ অ্যান্ড ব্যাটারিগুল্লি, স্টেডিয়াম, বিভিন্ন জায়গায় আমার আজকে যাওয়া হয়েছে গাড়ি করে, অ্যান্ড আরও বেশ কয়েকটা জায়গায় গিয়েছি। আমার এখনও মনে হচ্ছে কেন জানি নির্বাচন আসন্ন, মানে সামনে নির্বাচন হতে যাচ্ছে। আমি আশা করি অনেকে বুঝছেন, বা যদি না বুঝতেন একটু ক্লিয়ারলি বলি। পরিবর্তনটা উপরে উপরে না দেখিয়ে আমি মনে করি আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং যারা আমাদের পলিটিশিয়ান, তারা নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রতিটি ইশতেহার থাকবে যে একটা ক্লিন এরিয়া, আমাদের ক্লিন সোসাইটি সকলে চায়, সকলে এটা ইনশিওর করবে। কিন্তু আনফর্চুনেটলি আমি এটা দেখতে পারিনি। আমি কি দেখতে পেয়েছি? আমি দেখতে পেয়েছি চারিদিকে এখনও ব্যানার, পেস্তন, সমস্ত কিছু বিএনপির বিভিন্ন নেতাবৃন্দের
প্রাণ ঢালা অভিনন্দন থেকে শুরু করে নির্বাচনকে নিয়ে যে বড় বড় ব্যানার টাঙানো, দেওয়ালে পেস্টন চিপকানো, বিভিন্ন খাম্বায় বিভিন্ন জায়গায় এখনও আছে। ঠিক তদ্রূপ জামাতের প্রার্থীতে যারা করেছেন তাদেরগুলো যে প্রমোশনাল যেসব ব্যানার পেস্টন সমস্ত কিছু আছে। অ্যান্ড এটা আসলে খুবই অ্যালার্মিং বিষয়। হয়তো আপনারা বলছেন যে আপনি জিনিসটাকে একটা টপিক বানানোর জন্য এক্সাজারেট করছেন। পরিবর্তনটা গ্রাউন্ড লেভেল থেকে হয়ে আসলে বেটার। আমরা যেগুলো টেলিভিশনে দেখি বা নিউজে দেখি ওই পরিবর্তনকে আমরা এখন সহজে বিশ্বাস করতে রাজি না। কারণ বিগত দিনে আমরা অনেক পলিটিক্যাল মুভমেন্ট দেখেছি, স্বার্থের পলিটিক্সও দেখেছি, লোক দেখানোর পলিটিক্সও দেখেছি, কিন্তু আর না। আমি আবারও বলছি, আজকের যে ঘটনাগুলো যে সাক্ষাৎ, এটাকে আমি লোক দেখানো বলতে রাজি না। আমি বিশ্বাস করতে চাই যে একটা আমরা নতুন বাংলাদেশের দিকে আগাচ্ছি। এরপর এটাতে দেখলাম, আমি দৃষ্টি আকর্ষণ করছি সিটি কর্পোরেশনে। পুরো বাংলাদেশ ঘোরার তো আমার সেই তৌফিক নাই। আমি শিওর পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত এইসব ব্যানার পিস্টন এখনও খোলা হয়নি। এটা কিন্তু একদিনের বেশি থাকার কথা না। এরপর আসি আমাদের ইনকিলাব মঞ্চের জনাব ওসমান হাদি, বা অনেকে বলতে পছন্দ করেন শহীদ ওসমান হাদি। আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে দেখবেন এই শহীদ ওসমান হাদির এই যে অকাল মৃত্যু, এটা নিয়ে সবাই প্রতিবাদ জানায়, সবাই তার মৃত্যুর বিচার চায়। এবি পার্টির ফুয়াদ থেকে শুরু করে সকলেই মানে এই হাদি নিঃসন্দেহে একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তার পলিটিক্সের সাথে অনেকজন অ্যাগ্রি করতে পারে, অনেকজন ডিসঅ্যাগ্রি করতে পারে, বাট এই ধরনের অ্যাসোসিনেশন আসলে কোনো একটা রাজনীতিবিদের হোক, এটা কেউ মানে বিশেষ করে আমার জন্য বোধগম্য নয়। আমি এটা চাই না। কারণ তার একটা ছোটো বাচ্চা, তার ফ্যামিলি, তাদের ফিউচার প্রত্যেকটা কিছুই কিন্তু এখন আসলে একটা সন্দেহের মধ্যে পড়েছে। বারবার কিন্তু হাদির ওয়াইফ তার ডিগনিটির পরিচয় দিয়েছেন। কেন কীভাবে সেটা আপনারা সকলেই জানেন। যেভাবে আমরা অনেকেই, বিশেষ করে পলিটিশিয়ানরা হাদির মৃত্যুর জন্য, বিচারের জন্য দাবি করে আসছে। আপনারা কি দীপু চন্দ্র দাসের কথা কি মনে আছে? হাদি, আমি বলবো একজন পলিটিশিয়ান ছাড়াও যে কোনো সাধারণ মানুষের প্রাণের মূল্য ঠিক একজন উল্লেখযোগ্য ব্যক্তির মতোই, সেম টু সেম। এখানের মধ্যে আমার দেশে একটা লুঙ্গি পরা রিক্সাওয়ালাকে যদি কেউ মেরে চলে যায়, ওটার মৃত্যু কিন্তু হাদির মৃত্যুর চেয়ে কোনো অংশ কম না। আমি ব্যক্তিগতভাবে জিনিসটা ভাবে দেখি। কিন্তু নৃশংসভাবে যখন দীপু চন্দ্র দাসকে মেরে ফেলা হয়, একটা গার্মেন্টস কর্মী, এবং তার প্রতি অ্যালিগেশন সত্য হোক মিথ্যা হোক, আল্লাহ মাফ করুক, তিনি যদি অ্যাকচুয়ালি করে থাকতো, এটা যেন ল অ্যান্ড অর্ডার ছিল এবং তার মাধ্যমে তার বিচার হতো। কিন্তু একটা মানুষকে যেভাবে করা হয়েছে, আমরা হাদির মৃত্যুকে নিয়ে যেভাবে, বা হাদির বিচারকে নিয়ে, মৃত্যুর বিচারকে নিয়ে যেভাবে সবাই সোচ্চার, সেভাবে দীপুচন্দ্র দাসের মৃত্যু নিয়ে কেন মানুষ বা পলিটিশিয়ানরা, মানুষ না পলিটিশিয়ানরা কেন এটার বিচার চাইছে না, এটা আমার কাছে আসলে জিনিসটা এখনও ডাইজেস্ট হচ্ছে না। মানে হাদির মৃত্যুর বিচার চাইলে কি এটাকে বেশি হাইলাইট হওয়া যায়? অবশ্যই দেশের একজন নাগরিক হিসেবে ওসমান হাদির মৃত্যু এবং দীপুচন্দ্র দাসের মৃত্যু দুটোটাকে একই পাল্লায় রেখে একইভাবে দেখতে হবে। এবং আমাদের যে কোনো ভাই ও বোন যারা নির্যাতিত, নিপীড়িত বা এই ধরনের রাজনৈতিক অস্থিরতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, সকলের দায়িত্ব নিতে হবে সরকারকে, সকলের দায়িত্ব নিতে হবে। আপনি এটা বলি, হাদি হয়তো যদি বেঁচে থাকতো তাও কিন্তু মির্জা আব্বাসে কিন্তু হয়ে যেত, সম্ভাবনা খুব বেশি ছিল। আমার সাথে অনেকে হয়তো অ্যাগ্রি করবেন না। মৃত্যু বা মানুষের প্রতি মানুষের আসলে আবেগটা বা ওই মানুষটাকে জানার প্রবণতা বেড়ে যায়। হাদি বেঁচে থাকা অবস্থায় কিন্তু দেখা গেছে তার নির্বাচনী ক্যাম্পেনের সময় অনেকে কিন্তু পচা ডিম, পচা পানি মেরেছে। এটা ভিডিও পর্যন্ত আছে। এবং এই ট্যালেন্টগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। সরি। সো আমি বলবো, আসুন না আমরা একটু যখন পরিবর্তনের হাওয়ায় বলছি, পরিবর্তনটা আমরা সকলেই সমানভাবে গ্রহণ করি এবং সকল ধর্ম, কর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে একইভাবে দেখি এবং সবার জন্য আমরা একইভাবে স্ট্যান্ড নিই। তাইলে আমরা সেই লাল সবুজের বাংলাদেশ, যেটাকে নিয়ে আমরা সবসময় গর্ব করে আসছি, ওটাকে নিয়ে আমরা ভবিষ্যতেও গর্ব করতে পারবো ইনশাল্লাহ। সরি, আজকে বেশি কিছু বললাম না, যা বলছি একটু মাথায় রাখবেন, ভুল হলে কারেকশন করবেন আমাকে। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইশতিয়াক,
আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।